গল্পের নাম দ্বিতীয় অধ্যায়। গল্পটি লিখেছেন স্বাতী দে। কি রে, এত কাঁদছিস কেন? ব্রেকআপ হয়ে গেল রে। ও প্যাচআপ হয়ে যাবে আবার, অত ভাবিস না। শ্রী, তুই বুঝতে পারছিস না, অভিষেক অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। আরিফ বাস এ মানুষ নাকি বহু বিবাহের সমর্থক শালা? এত এনার্জি পায় কোথা থেকে? ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন। তুই তো বোধহয় 5 নম্বর ছিলিস নাকি? হ্যাঁ। মালটা কি খায় বলতো, রিভাইটাল নাকি পেট্রোল? এত মেয়ের সাথে 40 বছরের পরে আর কিছু থাকবে না, ওর বউ পালিয়ে যাবে, বুঝলি? ভালোই হয়েছে। ও আমার কথা একবারও ভাবলো না রে। বলে আবার কাঁদতে লাগলো সুদেষ্ণা। শ্রীর বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন সে। শ্রী তার মুখের কাছে পিজ্জায় গিয়ে দিয়ে বলল, নে মা, অনেক কেঁদেছিস, এবার এগুলো সাঁটিয়ে আমায় উদ্ধার কর দেখি। মরা প্রেমে পড়বি আর ব্রেকআপ হলে নিজেও খাবি না, আমায়ও খেতে দিবি না। আবাল মহিলা কোথাকার। শ্রীর কাছে গালাগালি খেয়ে সুদেষ্ণা চোখ মুছে ভালো মেয়ের মতো পিজ্জা খেয়ে নিল। শ্রী তাদের গ্রুপের পিয়ালি, শ্রমনা, দেবারতীকে ডেকে নিল। পিয়ালি আজ কলেজে আসেনি, তার দিদির সম্বন্ধ এসেছে বলে। বাড়িতে বসে একঘেয়েমি ধরে গেছে তার। শ্রী ফোন করায় এক লাফে জামা কাপড় পরে মাকে আসছি বলে বেরিয়ে গেল। পিয়ালির মা জানে মেয়ে তার এখন কোথায় যাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞাসা করল না। অন্যদিকে শ্রমনা এবং দেবারতী একই কলেজে পড়ে। ক্লাস বাঙ্ক মেরে হাজির শ্রীর ডাকে। শ্রী তাদের জানিয়েছিল সুদেষ্ণার ভীষণ মন খারাপ। ফলে তারা সুদেষ্ণাকে একটি মুভি দেখাতে নিয়ে গেল। মুভি হলে মুভি কম, আড্ডা বেশি হলো। তারপর তারা বেরিয়ে এসে আরো কত নাম না জানা জায়গায় ঘুরলো। বান্ধবীদের সান্নিধ্য পেয়ে মন ভালো হলো সুদেষ্ণারও। শ্রী তার দিকে তাকিয়ে বলল, বেব, চিল। যখনই আপনার মন খারাপ হবে, আপনার 4 দাসী হাজির হয়ে যাবে আপনার মন ভালো করতে। একটা ছেলের জন্য আমার বান্ধবী কেন পেঁচামুখ করে থাকবে? শ্রীর কথা শুনে সুদেষ্ণা খুব আনন্দ পেল। সে ভাবল, সত্যিই তো, অভিষেক ব্রেকআপের পর একবারও খোঁজ নিল না তার। কিন্তু তার বান্ধবীরা তার মন ভালো করতে উঠে পড়ে লেগেছে। সুদেষ্ণা বসার বেঞ্চ থেকে উঠে এসে জড়িয়ে ধরল 4 জনকে। শ্রী, সুদেষ্ণা, পিয়ালি, দেবারতী, শ্রমনা, এই 5 জন সেই নার্সারি স্কুলের বান্ধবী। সবাই বলে ছেলেদের বন্ধুত্ব নাকি অনেক বেশি গাঢ় হয়, মেয়েরা বন্ধুত্ব বোঝে না। কিন্তু এই গার্লি গ্যাং প্রমাণ করেছে বন্ধুত্ব মেয়েরাও জানে। তাদের 5 জনের বন্ডিং ভীষণ স্ট্রং। তারা সব কাজই মোটামুটি একই সাথে করে, ঘুরতে যাওয়া টু পড়তে যাওয়া। তারা যে বেস্ট ফ্রেন্ড ফর এভার। 5 জনের এমন কোনো সিক্রেট থাকে না যা অন্যেরা জানে না। তারা প্রতিদিন নিজেদের মধ্যে সব কথা শেয়ার করে। একবার তো স্কুলের পরীক্ষায় প্রশ্ন ডিসকাসের ঠালায় 5 জনই প্রথম হয়েছিল। সেইবার খুব মজা পেয়েছিল তারা। কলেজ লাইফের এনজয় বোধহয় এরাই পুরোপুরি করেছে। অভিষেকের চলে যাওয়ার পর সুদেষ্ণা আর কোনো ছেলেকে অ্যালাউ করেনি তার জীবনে। কেউ প্রপোজ করলেও সে বলতো বান্ধবীদের সাথে ডিসকাস না করে উত্তর দিতে পারবে না। অভিষেকের ব্যাপারটার পর তার বান্ধবীরা আর কোনো ছেলেকে সাপোর্টও করেনি। অভিষেককে দেখার পর তাদের যেন সব ছেলের প্রতি এক তীব্র বিতৃষ্ণা জন্মেছে। ফলে তারা ফরএভার সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নেয়। আর সেই কারণে শুধু সুদেষ্ণা কেন, বাকিরা কোনো ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট তো দূরের কথা, শোনে অবধি না। তারা তাদের মতো করে বেশ আছে, হয়তো ভালোর থেকে অনেক বেশি ভালো আছে। তারা মনে করে না জীবন উপভোগ করতে বিপরীত লিঙ্গের মানুষই দরকার। তারা জানে নিজের সাথে সময় কাটিয়েও নিজেকে ভালো রাখা যায়। ছাত্র জীবন এভাবেই কেটে গেল তাদের। পড়াশোনায় অসম্ভব ভালো 5 জন গ্রাজুয়েশনের পর নিজেদের কেরিয়ার বাছতে শুরু করলো। শ্রীর বরাবরই ইচ্ছে অধ্যাপনা করা, ঠিক তার বাবার মতো। বাবাকে কখনো চোখে দেখেনি সে। তার বিধবা মায়ের মুখে অনেক গল্প শুনেছিল তার বাবা শুধু অধ্যাপক ছিলেন তাই নয়, তার বাবা অনেক গরিব দুঃখী মানুষেরও সেবা করতেন। তার বাবা একজন খাঁটি মানুষ, একজন সৎ এবং নিষ্ঠাবান পুরুষ ছিলেন। তার মা তাকে তাই সবসময় তার বাবার মতো হতে অনুপ্রেরণা দেন। তাই শ্রী ঠিক হলো গ্রাজুয়েশনের পর মাস্টার্স করে পিএইচডি জয়েন করবে। আর বাকিরা কেউ বিএড জয়েন করলো, কেউ আবার শুরু করলো সরকারি চাকরির জন্য পড়া, আবার কেউ চাকরি খুঁজে চাকরিতে জয়েন করলো। তবু তাদের বন্ধুত্বের এতটুকু ফাটল ধরলো না। তারা কলেজের মতো আজও একসাথে হ্যাং আউট করে, এনজয় করে,
মাঝে মাঝে ট্রিপে যায়। বেশ মজায় কাটে তাদের জীবন। এর মধ্যেই সুদেষ্ণার বাড়ির লোক তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলো। যদিও বা তাতে সুদেষ্ণার মত ছিল না, তবুও তার মা বাবা একরকম জোর করেই তার বিয়ে ঠিক করলো, অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করে। সুদেষ্ণাও তাই বাধ্য হয়ে সম্মতি জানালো। তার বান্ধবীরাও তাকে বোঝালো, দেখ বাবু, বিয়ে তোমাকে করতেই হবে, আজ নয় কাল। নিজে দেখে করলে ভুলভাল জুটবে, কিন্তু কাকিমা যখন দেখে দিচ্ছে ভালোই হবে। বান্ধবীদের পরামর্শে সুরঞ্জনের সাথে ছাদনাতলায় গাঁটছড়া বাঁধতে রাজি হলো সে। এক শুভ দিনে 4 হাত এক করে দিয়ে সুদেষ্ণার বাড়ির লোকও নিশ্চিন্ত হলো। সুরঞ্জনের সাথে বেশ ভালোই আছে সুদেষ্ণা। বিয়ের পর রোজ ফোন করে তার বান্ধবীদের। ধনী পরিবারের বউ হওয়ায় ঘরের কোনো কাজই করতে হয় না তাকে। তার শাশুড়িও কোনোদিন তাকে কাজ করতে বলেননি। তিনি আরো হেসে বলেন, আমি বুড়ি হয়ে গেলাম, তাই ঘরের কুটোটি নাড়লাম না, তুই আবার কি করবি, তোর এখন বয়সই বা কি। শাশুড়ি কখনো সুদেষ্ণার সাথে বৌমার মতো ব্যবহার করেননি। এক মা ছেড়ে গিয়ে যেন অন্য মা পেয়েছে মেয়েটি। ফলে দিনে 2 ঘন্টা বান্ধবীদের সাথে কনফারেন্স কল করে সে। এখন তাদের 5 বান্ধবীর গ্রুপে জয়েন হয়েছে তার শাশুড়িও। কনফারেন্স কলে তিনিও অংশগ্রহণ করেন। আসলে ওনার শুধু বয়স বেড়েছে, মনটা সেই বাচ্চাই আছে। এবারের পুজোয় তাই সুদেষ্ণার গার্লি গ্যাংয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। ভীষণ মজা হয়েছিল। সুদেষ্ণার বিয়ে 3 বছর পর বিয়ে হয়ে গেল পিয়ালি এবং দেবারতিরও। কিন্তু তাদের ভাগ্য বোধহয় সুদেষ্ণার মতো এত ভালো ছিল না। তারা এখন কথা বলার সময় খুব একটা পায় না। শ্রমণাও আজকাল তার ফ্যামিলির সাথে আউট অফ ইন্ডিয়া সেটেল হয়েছে। স্ত্রীর মা গত হওয়ার সময় তারা অবশ্য সবাই এসেছিল। যতদিন না স্ত্রীর একাকিত্ব কাটে তারা ছিল তার সাথে। স্ত্রীর সাথে সবাই আজকাল সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। স্ত্রী আজকাল কখনো একা ফাঁকা সময় পেলে অবসরে বসে তাদের বান্ধবীদের পুরনো অ্যালবামে রাখা ছবিগুলো দেখে আর ভাবে, বেস্ট ফ্রেন্ড ফর এভার বলো আর যাই বলো, একটা বয়সের পরে আলাদা তোমায় হতেই হবে। কোনো কিছুই যে চিরস্থায়ী নয়, বন্ধুত্বও না। স্ত্রীর সব বান্ধবীরা তাকে বোঝায়, ভালোই তো চাকরি করছিস স্ত্রী, এবার একটা বিয়ে করে নে ভালো ছেলে দেখে। কিন্তু স্ত্রী রাজি হয় না। পিয়ালি এবং দেবারতির বিবাহিত জীবন দেখে তার আর বিয়ে করার ইচ্ছে নেই। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটায় সে। প্রতি রবিবারের মতো এই রবিবারও সকালবেলাতে দেরি করেই বিছানা ছেড়েছিল স্ত্রী। মানুর মা এসে লেগে পড়েছে কাজে, কিন্তু স্ত্রীর উঠতে ইচ্ছে করেনি। মানুর মা ফলে একটু জোরেই বলল, দিদি আজ কি রান্না করব? স্ত্রী তার ঘন চুলের আবরণ মুখের উপর থেকে সরিয়ে বলল, দাঁড়াও, তোমায় টাকা দিচ্ছি, একটু নিচ থেকে বাজারটা একটু করে আনো না প্লিজ। মানুর মা ইংলিশ বলা খুব ভালোবাসে, এবং যেহেতু স্ত্রী তার ছেলেকে বিনা পয়সায় পড়িয়ে দেয়, ফলে অন্য বাড়ির মালকিনদের মুখের উপরে না করলেও স্ত্রীর মুখের উপর না করতে তার মন চায় না। তাই তার কাছ থেকে টাকা নিয়ে বাজার আনতে উদ্যত হলো মানুর মা। স্ত্রী আবার শুয়ে পড়ল। রবিবারে তার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না একেবারেই। হঠাৎ তার মোবাইলে নোটিফিকেশন এলো। স্ত্রী আধ বোঝা চোখে অন করলো মোবাইল। একাকিত্বপূর্ণ জীবনে মোবাইল তার এক বড় সঙ্গী। তাই ঘুম থেকে ওঠার আগে মোবাইল চেক করাটা খুব জরুরি তার। আজও সে তার অন্যথা করল না। মোবাইলটা খুলতেই দেখলো ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। প্রোফাইলের নাম অভিষেক বসু। নামটা দেখেই চমকে উঠল সে। বহু পরিচিত নাম। সুদেষ্ণার মুখে না জানি কতবারই এই নামটা শুনেছে সে। ডিপি দেখেও বুঝতে পারলো এই সেই ব্যক্তি। একটু জড়তা নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো সে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টের সঙ্গে সঙ্গে ওই প্রান্ত থেকে একটি মেসেজ ভেসে উঠলো তার ফোনে। কি রে, ভালো আছিস? জড়তা নিয়ে স্ত্রী উত্তর দিল, হ্যাঁ। প্রোফাইলটি আবার মেসেজ করলো, চিনতে পারছিস? চিনতে পারবো না আবার? তোর নাম শুনেই তো কেটে গেল ফার্স্ট ইয়ার। যাক, তাও ভালো। তা হঠাৎ রিকোয়েস্ট? অভিষেক বলল, তোর একটা লেখা দেখলাম একজন পরিচিতা শেয়ার করেছে, তাই ভাবলাম চিনি যখন রিকোয়েস্ট পাঠাই। ও আচ্ছা। মনে মনে শ্রী ভাবল, এর পরিচিতার অভ্যাস আর গেল না। মেয়ের চক্করেই কাটিয়ে দিল। আমার সুদেষ্ণা কত ভালো আছে আজকাল। সেদিনের মতো ওইটুকুই কথা হলো তাদের। তারপর আবার ঘুমিয়ে পড়ল শ্রী। মানুর মা এসে তাকে ডেকে দিল। ফ্রেশ হয়ে নিজের কাজে লেগে পড়ল আবার।
আজ বিকেলে সুদেষ্ণার সাথে শপিংয়ে যাওয়ার কথা আছে তার। বিকেলে সে গেল, খুব এনজয় করলো। একবার ভাবলো সকালের ব্যাপারটা বলবে, কিন্তু আবার ভুলে গেল। আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তো। শপিং থেকে ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেল তার। বাড়ি ফিরে ফোনটা চার্জে বসাতে গিয়ে দেখলো আবার তাকে মেসেজ করেছে অভিষেক। সে এবার আর রিপ্লাই না করে ফোন চার্জে বসিয়ে ফ্রেশ হতে চলে গেল। ডিনার বাইরে থেকেই করে এসেছিল, ফলে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল সে। হঠাৎ মাঝরাতে ফোনের নোটিফিকেশনে ঘুম ভাঙল তার। দেখলো অভিষেক আবার মেসেজ করেছে তাকে। আসলে জানি তুই খুব বিরক্ত হচ্ছিস, তবু মেসেজ করছি। আসলে কথা বলার লোক নেই, তুই একটু কথা বললে হালকা লাগতো নিজেকে। বিরক্তি নিয়ে শ্রী রিপ্লাই করলো, বল। আসলে গত পরশু মা এক্সপায়ার করেছেন, খুব কষ্ট হচ্ছে জানিস। চেনাশোনা কেউ নেই সেরকম, হঠাৎ তোর প্রোফাইলটা দেখলাম তাই কথা বলতে এলাম। মা গত হওয়ার কষ্ট কি তা ভালো মতোই জানে শ্রী, তাই খারাপ লাগলো। অভিষেক হয়তো তার বান্ধবীর মন ভেঙেছে অপরিণত বয়সে, কিন্তু তা বলে এ তো এতটাও অন্যায় করেনি যে এত বড় শাস্তি পেতে হবে তাকে। সে তাই নরমভাবেই কথা বলতে শুরু করলো অভিষেকের সাথে। এভাবে প্রায় রোজ দিনই কথা বলা শুরু হলো অভিষেকের সাথে। প্রতিদিনই নিয়মিত কথা হতো তাদের, কখনো আবার সারাদিন কথা হয় তাদের। অনেক খারাপ লাগা ভালো লাগা মুহূর্ত নিয়ে কথা বলে তারা। কথা তাদের বলতে বলতে কত রাত হয়ে যায় সেটাই খেয়াল থাকে না তাদের। শ্রী এবং অভিষেকের একাকিত্বরা এক অদ্ভুত বাঁধন তৈরি করে তাদের মধ্যে। তারা নিজেরাও জানে না কখন তারা তাদের একাকিত্বের হাত ধরে খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। আজকাল অভিষেকও কথা বলার জন্য ব্যাকুল থাকে শ্রীর সাথে। সকাল থেকে মেসেজ না এলে স্ত্রীকে মেসেজ করে অভিষেক জিজ্ঞেস করে কি হয়েছে তার। আজ বেশ কিছুক্ষণ ধরে স্ত্রীর সাথে কথা হয় না তার। স্ত্রী তার মেসেজটুকু অবধি সিন করে না, কিন্তু অনলাইনে থাকে সে। অভিষেক বুঝতে পারে স্ত্রী তাকে অ্যাভয়েড করছে, তার খারাপ লাগে। অভিষেক নিজেও বোঝে জীবনে অনেক সম্পর্ক গড়া ভাঙার পরেও এই মেয়েটি তার জীবনে একটি অন্য জায়গায় বসবাস করছে। এই মেয়েটি যে তার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছে তা বুঝতে বাকি থাকলো না তার। তবুও তাকে প্রপোজ করার সাহস হলো না তার, কারণ সে ভয় পায় নিজের অতীতকে। তার অতীত যে তার বর্তমানের উপর ছাপ ফেলবে সেটাই তো স্বাভাবিক। সে ভালো মতোই বুঝতে পারে স্ত্রীকে প্রপোজ করলে স্ত্রী আর তার সাথে কোনো রকম কথা বলবে না, তার ফলে তাকে হারাতে হবে স্ত্রীর বন্ধুত্বটুকুও। কিন্তু সে যে কিছুতেই তা পারবে না। স্ত্রীর সাথে একদিন কথা না বললেই যে পাগল হয়ে যায়। স্ত্রীর সাথে সারা জীবন কথা না বলে সে পারবে কিভাবে। অভিষেকের আজ ভীষণ রাগ হয় নিজের উপর, রাগ হয় তার অপরিণত বয়সে প্লে বয়ের ইমেজের উপর। আজ একাকী নিঃসঙ্গ রাতে সে বসে ভাবে কি লাভ হলো এসব করে, এত মেয়ের জীবন নিয়ে খেলে। শুধু অভিশাপটাই হয়তো কুড়িয়েছি, আর তাই হয়তো যাকে প্রকৃত ভালোবাসি তাকে বলা হয়ে উঠল না আর, আর হয়তো হবেও না। ঠিক তার পরক্ষণে সে ভাবে কি লাভ এসব ভেবে। যে রাস্তায় চলে উদ্দেশ্যে পৌঁছানো সম্ভব না সেই রাস্তায় চলেই বা কি লাভ। তার কোনো অধিকার নেই স্ত্রীর মতো মেয়েকে ভালোবাসার। সে চরিত্রহীন, সে কখনো কারো ইমোশনের মূল্য দেয়নি। আজ কেউ তার ইমোশনের দামই বা দেবে কেন। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। স্ত্রী আজ আবার তার মেসেজ সিন করেছে। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে অভিষেকের মনে। স্ত্রী আজ মেসেজ করে নিজে থেকেই জিজ্ঞেস করেছে, কি রে অভি, কেমন আছিস? অভিষেক বিন্দুমাত্র সময় নষ্ট না করেই উত্তর দিয়েছে, ভালো। এতদিন কথা বলিসনি কেন, কোথায় ছিলিস? বুঝিস না আমার টেনশন হয়। শ্রী দুটো লাফিং স্মাইলি দিয়ে বলল, ঠিক ভুলের বিচার করতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। অভিষেক বুঝতে না পেরে বলল, কিসের ঠিক ভুল? শ্রী আবার লাফিং স্মাইলি দিয়ে বলল, সুদেষ্ণাকে মনে আছে তোর? এতজনের সাথে একটা সময় সম্পর্কে জড়িয়েছিল সে, যে সুদেষ্ণা বলে কেউ তার জীবনে ছিল তা মনেও পড়ে না। সে কিছু না ভেবেই বলল, কে সুদেষ্ণা? শ্রী স্মাইলি দিয়ে বলল, আমার এক বান্ধবী, তোর এক্স গার্লফ্রেন্ড। তোর ব্যাপারে ডিসকাস হচ্ছিল এই কদিন। কথাটা শুনেই অভিষেকের বুকের ভেতরে কেমন এক অজানা আতঙ্কের ঝড় বয়ে গেল। তার কোনো এক্স গার্লফ্রেন্ডের সাথে তাকে নিয়ে ডিসকাস মানে তো কেবলই তার বদনাম, কারণ তার এক্স গার্লফ্রেন্ডরা কোনোদিনই তার ভালো কিছু বলতে পারে না।
সে ভেবে নেয় আজকের পর থেকে হয়তো শ্রীহারা হয়েই থাকতে হবে তাকে। সে আজ হঠাৎই মেসেঞ্জারে কল করে বসে শ্রীকে। তার কাঁপা কাঁপা হাত যে আর টাইপ করতে পারছিল না আর। কোনো এক অজানা আতঙ্কের বাঁধন যেন শক্ত করে ধরে রেখেছিল তার হাত। সে যেন কিছুতেই তার হাত ছাড়তে পারছিল না তার থেকে। অভিষেকের মনে হতে লাগলো কেউ যেন নাকপাশে বিঁধছে তাকে। সে মনে মনে বলতে লাগলো, আমি যা করেছি সবই তো আমার ইম্যাচুরিটি ছিল, তাহলে ম্যাচিওর বয়সে তার শাস্তি কেন পাবো? চোখের জল মুছে কল করে ফেললো শ্রীকে। উত্তেজনার বশে সে বুঝতে পারছিল না শ্রী আদৌ তার ফোন ধরবে কিনা। শ্রী রিসিভ করলো সেই কল। হ্যালো। অভিষেক কাঁপা গলায় তাকে বলল, হ্যাঁ শ্রী, কি শুনলি তাই জানার জন্য ফোন করলাম। শ্রী হেসে বলল, এত টেনসড কেন হচ্ছিস? সেরকম কিছু শুনিনি। আসলে কি জানিস তো, নিজে একটা দ্বন্দ্বে ছিলাম। কি ঠিক কি ভুল কিছুই বুঝতে পারছিলাম না। অন্যদিকে তুই ক্রমশ আমার অভ্যাস হয়ে উঠেছিলিস, তাই নিজের সবচাইতে ভালো বান্ধবীর সাথে কথা বলেই সেই উদ্বেগটা সুরাহা করলাম। শ্রীর কথাগুলো যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সে। সে বুঝতে পারছিল না কি উত্তর দেবে তার। শ্রী বলেই চলল, জানিস, তোর সাথে কথা না বললে তোর উদ্বিগ্নতা আমায় আকর্ষিত করে। আমাকে ভাবায় তোর কথা। আমার ভালো লাগে তোর সাথে রোজ কথা বলতে। আমি সব জানি তোর ব্যাপারে। তুই প্লে বয় ছিলিস, হাজার একটা মেয়ের সাথে বেড শেয়ার করেছিস, তাও তোকে ভালোবাসতে ইচ্ছে করে। তোর সাথে সব সুখ দুঃখগুলো ভাগ করে নিতে ইচ্ছে করে। তোকে বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু সাহস পাচ্ছিলাম না। শত হলেও তুই আমার বান্ধবী রেক্স। তোর জন্য আমাদের সারাটা কলেজ লাইফ সিঙ্গেল থাকতে হয়েছে। আমরা কোনো ইয়াং ছেলেকে বিশ্বাস করতেই ভয় পেতাম, তাই এক অজানা ভয় ঘিরে ধরেছিল আমাকে। সেটাই ক্লিয়ার করতে গিয়েছিলাম। শ্রীর কথাগুলো শুনে কিছু বলার ভাষা হারিয়েছে অভিষেক। সে যা বলতে পারেনি সাহস করে, সেই কথাগুলো অকপটে বলে দিচ্ছে শ্রী। সে শ্রীর কথা শুনে কিছু বলার ক্ষমতা ছিল না। শ্রী কোনো সারা শব্দ না পেয়ে জিজ্ঞেস করলো, অভি, লাইনে আছিস? অভিষেক কি বলবে কিছুই বুঝতে পারছিল না। শ্রীর মতো মেয়েও যে তাকে ভালোবাসতে পারে তার স্বপ্নাতীত, কিন্তু তার জন্য এটা জানাও জরুরি যে তার জনৈক গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কি সিদ্ধান্ত নিল সে। সে অনেক কষ্টে কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করলো, কি ডিসিশন নিয়েছিস জানতে পারি? শ্রী হেসে বলল, সুদেষ্ণা কি বলল জানিস? ও বলল তুই যা করেছিস তা তোর অপরিণত বয়সের বুদ্ধি, কিন্তু তোর আমার সাথে কথা বলার ইচ্ছে, আমার জন্য উদ্বিগ্নতা প্রমাণ করে তুই ম্যাচিওর। আর কাকিমা মানে সুদেষ্ণার শাশুড়ি কি বলল জানিস? বলল কারো নাম্বার অফ রিলেশনশিপ দিয়ে কোনো চরিত্র বিচার করা উচিত না। তুই তো এখন আর কিছু করিস না, আর তোর মধ্যে যথেষ্ট অনুশোচনাও আছে, তাই তোকে একটা সুযোগ দেওয়াই যায়। শুধু একটাই অনুরোধ, বিশ্বাসটা ভাঙিস না প্লিজ। নিজের কানকেই যেন আজ আর বিশ্বাস হচ্ছে না অভিষেকের। সত্যিই কি শ্রী তাকে নিজের মনের কথা জানাচ্ছে? সত্যিই কি শ্রীকে নিয়ে দেখা তার স্বপ্নগুলো সত্যি হবে? সত্যিই কি শ্রী তার মতো একটা এক্স প্লে বয়কে ভালোবাসে? নিজেকে করা প্রশ্নগুলোই নিজের কানে বাজতে থাকে তার। তারা আবার সারা রাত গল্প করে একে অন্যের সাথে। তাদের সম্পর্কের আজ পঞ্চম বার্ষিকী। এই কয়েক বছরে শ্রী কখনোই অভিষেকের ডিসলয়াল হতে দেখেনি তাকে বিপদগামী হতে। সে অভিষেকের চোখে দেখেছে তার জন্য একরাশ ভালোবাসা। কয়েক মাস আগে পিএইচডি কমপ্লিট করেছে শ্রী। এই কয়েক বছরে অভিষেক সঙ্গ দিয়েছে তার সব আপস অ্যান্ড ডাউনসের। আজ তাই তাদের লাভ অ্যানিভার্সারির দিনই বিয়ের ডেট রেখেছে তারা। তাদের বিয়েতে আসা সুদেষ্ণার কাছেও ক্ষমা চেয়ে নিয়েছে অভিষেক। সুদেষ্ণা হেসে তার স্বামীর সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বলেছে, ডোন্ট ওরি, তখন আমাদের বয়স অনেক কম ছিল, তোর সাথে আমার সেরকম কিছু হয়নি। আর গিল্টি ফিল করিস না, শ্রী খুব খুশি তোকে পেয়ে, ওর বিশ্বাস ভাঙিস না, তাহলেই হবে। আজ তাই এক গোধূলি লগ্নে তাদের প্রেমের দ্বিতীয় অধ্যায় শুরু হলো তাদের চার হাত এক হওয়ার মধ্য দিয়ে। বিয়ের দিন সুদেষ্ণার সাথে অভিষেকের কথা বলতে দেখে মনে একটু খটকা লাগলো শ্রীর। এক মনে তাকিয়েছিল তাদের দিকে। হঠাৎ পিয়ালি এবং দেবারতী তাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, কি রে কোনে, কি দেখছিস? বরকে? এবার তো সারা জীবন একেই দেখে কাটাতে হবে। ভালোকেও সামনে দিয়ে ঘুরলে কেবল চোখের শান্তি হবে।
বাড়িতে গিয়ে সেই ডাল ভাত। তাদের কথা শুনে হেসে ফেলল শ্রীও। শ্রমনা শ্রীর পাশে বসে বলল, শ্রী, তুই কিছু নিয়ে টেনসড আছিস কি? ভাবছিস বিয়ের পর সব একা কিভাবে সামলাবি? ডোন্ট ওরি, আমরা আছি তো। শ্রীর মাথায় তখন এসব চিন্তা নেই। শ্রী যেন সুদেষ্ণার অভিষেকের কথা বলাটা মেনে নিতে পারছে না। যে কদিন অভিষেক এবং সুদেষ্ণাকে সামনাসামনি দেখেনি শ্রী, সে কদিন তার সুদেষ্ণার অভিষেকের প্রাক্তন সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আজ দুজনকে একসাথে দেখে সে কিছুতেই মেনে নিতে পারছে না। সুদেষ্ণা তার প্রিয় বান্ধবী হওয়া সত্ত্বেও তার মধ্যে এক অদ্ভুত ঈর্ষাপরায়ণতা কাজ করছে। পিয়ালি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তা। সাইকোলজির স্টুডেন্ট হয় পিয়ালি কিছুটা হলেও ধারণা করতে পেরেছিল সেদিন। শ্রীর কাছে এসে শ্রীকে জড়িয়ে ধরে বলেছিল, শ্রী, তুই যা ভাবছিস তা ঠিক না রে। অভিষেক অনেক বদলে গেছে, আর সুদেষ্ণাও। শ্রী হেসে তাকে জড়িয়ে বলেছিল, ধ্যাৎ পাগল, সব জায়গায় নিজের সাইকোলজি বিদ্যা ঝাড়িস না তো। তুই আগেই ঠিক বলেছিলিস, আমি বিয়ের পরের কথা ভেবে একটু টেনসড। আমি আর এখানে বসে থাকতে পারছি না। না রে শ্রী, তোর সমস্যাটা বুঝতে পারছি, আর এটা খুব স্বাভাবিকও। কিন্তু সুদেষ্ণা রঞ্জনদাকে ভীষণ ভালোবাসে, আর অভিষেক তোকে। মনে কোনো সন্দেহ আনিস না বাবু। শ্রী এবার রেগে বলল, তোরও গেজিং ক্যাপাসিটি সত্যি। কলেজের অভ্যাস আর গেল না। আমি ভাবছি কি আর তুই কি ভাবছিস? উফ, আমার সত্যি শরীর ভালো লাগছে না রে পিয়ালি। অভিষেক এবার সুদেষ্ণা এবং তার স্বামীকে বিদায় জানিয়ে আগত লোকজনের যত্ন আত্তিতে ব্যস্ত হয়ে পড়েছে। পিয়ালি তার কাছে গিয়ে বলল, অভি, শোন, শ্রীর মনে হয় শরীরটা ঠিক লাগছে না, ওকে ঘরে নিয়ে বসাচ্ছি। শ্রীর অসুস্থতার কথা শুনে অভিষেক সব ফেলে চলে এলো শ্রীর কাছে। একরাশ উদ্বেগকে আশ্রয় করে জিজ্ঞেস করল, শ্রী, তোমার কি হয়েছে? তেমন কিছু না, একটু অস্বস্তি লাগছে, কেমন গা গুলোচ্ছে। পিয়ালি, এক কাজ কর, ওকে ঘরে নিয়ে গিয়ে বসা, আমি এদিকটা সামলে আসছি। পিয়ালি, দেবারতী, শ্রমনা ও সুদেষ্ণা শ্রীকে নিয়ে ঘরে গিয়ে বসালো। অভিষেক তার এক বন্ধু সুপ্রিয়কে উদ্বিগ্নতা নিয়ে বলল, এত ভারী শাড়ি ওই রোগা শরীরে রাখতে পারে? তার উপর সারাদিন না খাওয়া। কতবার বলেছিলাম খেয়ে নিতে। এত নিয়ম মানার কি দরকার? শুনলই না আমার কথা। কি ঝামেলা বলতো? সুপ্রিয় হেসে বলল, এত চিন্তা করিস না, বিয়ের দিন সবারই একটু একটু এমন হয়। কম খাটনির কাজ তো না। ওকে একটু একা থাকতে দে, ঠিক হয়ে যাবে। কিন্তু অভিষেকের উদ্বিগ্নতা যেন কিছুতেই কমল না। সুদেষ্ণার স্বামী অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল অভিষেকের উদ্বিগ্নতাপূর্ণ ব্যবহার। পেশায় ডাক্তার হয় এগিয়ে এসে বলল, সেরকম কিছু হলে আমি আছি। আমি না হয় স্ত্রীকে একবার চেক আপ করে নিচ্ছি। তার কথা শুনে যেন ধরে প্রাণ পেল অভিষেক। অভিষেক বরাবরই ব্যতিব্যস্ত হয়ে পড়ে স্ত্রীর কিছু হলে। সে সুদেষ্ণার স্বামীকে বলল, প্লিজ একবার চেক আপটা করে দাও। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। সারা বছরই লো প্রেশারে ভোগে। সামান্য জিনিস নিয়ে খুব টেনশন শুরু করে। সুদেষ্ণার স্বামী রঞ্জন তার হাত ধরে বলল, রিল্যাক্স, আমি চেক করছি। স্ত্রীর জন্য অভিষেকের ব্যতিব্যস্ততা দেখে খুশি হয় তার বান্ধবীরা। সুদেষ্ণাও ভীষণ খুশি তার পরিবর্তন দেখে। সে তো সবসময় সেটাই চেয়েছিল, যে তার একমাত্র বান্ধবী যেন জীবনে সুখী হয়। তার সাথে যার বিয়ে হয় সে যেন তাকে ভালোবাসে। সুদেষ্ণা উৎফুল্লতা প্রকাশ না করলেও সে যে কতটা খুশি বুঝতে বাকি থাকলো না রঞ্জনের। রঞ্জন মোটামুটি একটা চেক আপ করে বলল, তেমন কিছু নয়, টেনশনে মনে হচ্ছে প্রেশার ফল করেছে একটু। নুন চিনির জল খেলেই ঠিক হয়ে যাবে। রঞ্জনের কথা শুনে পিয়ালি নুন চিনির জল করে এনে দিল স্ত্রীর জন্য। স্ত্রীও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। রঞ্জন স্ত্রীর দিকে তাকিয়ে বলল, শালিকা ম্যাডাম, যত তাড়াতাড়ি পারেন এই ভারী শাড়ি গয়নাগাটি সব খুলে হালকা কিছু পরে ফেলুন। এটাও আপনার অস্বস্তির কারণ। শ্রী মাথা নাড়ল কথা শুনে। রঞ্জন যা খুশি ভাবুক না কেন, তার আসল অসুস্থতার কারণটা যে কি, সেটা একমাত্র শ্রী ছাড়া সত্যিই কেউ জানে না। শ্রী যে সত্যিই অভিষেক এবং সুদেষ্ণার হেসে কথা বলাকে ভালো চোখে নেয়নি, তা সে কি করে বলবে কাউকে? সুদেষ্ণা এবং অভিষেক দুজনেই যে তার আপনজন। বিয়ের কাজকর্ম মোটামুটি ভালোভাবেই মিটল। শ্রী এবং অভিষেক স্থির করল তারা হানিমুনে গ্যাংটক যাবে। কিন্তু স্ত্রীর মনে যে সন্দেহের উদ্রেক হয়েছে, অভিষেকের ভালোবাসা সেই সন্দেহের নিবারণ করতে অসমর্থ হয়েছে, তা জানতো না অভিষেক। স্ত্রী আজকাল অকারণেই চেক করে অভিষেকের ফোন।
বোধহয় এতদিন পরে হলেও অভিষেকের অতীত জীবন প্রভাব ফেলেছে স্ত্রী এবং তার বর্তমানের উপর। স্ত্রী আজকাল সুদেষ্ণার বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছে অনেকখানি। দেশনার ফোন রিসিভ করলেও কথা বলে না ঠিকঠাক। ফোন রাখার বড় তাড়া থাকে তার। সুদেষ্ণাও লক্ষ্য করেছে স্ত্রীর পরিবর্তিত ব্যবহার, কিন্তু কেন এ পরিবর্তন তা এখনো অবধি বুঝতে পারেনি সুদেষ্ণা। সুদেষ্ণা ভাবে হয়তো বিয়ের পর কাজের প্রেশার এত বেড়ে গেছে যে স্ত্রী কথা বলার সময়টুকুও পায় না। অথচ পিয়ালি, দেবারতী, শ্রমণার সাথে প্রায়শই কথা হয় তার। অভিষেক আজকাল স্ত্রীর মধ্যে এক অদ্ভুত উদ্বিগ্নতা লক্ষ্য করে। স্ত্রী যেন আগের মতো আর ফ্রেন্ডলি নেই। স্ত্রী যেন দিনের পর দিন কথা বলতেই ভুলে যাচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে। স্ত্রী আজকাল খাওয়া দাওয়া ভুলে সারাদিন ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়ায়। কদিন আগে অভিষেক স্নান করতে ঢুকলে চুপিসারে তার ফোন চেক করেছিল স্ত্রী, কিন্তু সন্দেহজনক কিছু পায়নি সেখানে। তবে সেখানে সুদেষ্ণার সাথে তাকে নিয়ে হোয়াটসঅ্যাপে কিছু কথা হয়েছিল। স্ত্রী যেন সাধারণভাবে বলা কথাগুলোকে দেখেও রেগে গেল। তার মনে হতে লাগলো সুদেষ্ণা তার কাছ থেকে অভিষেককে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তার এটাও মনে হতে লাগলো, অভিষেক কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি সুদেষ্ণার সাথে অবৈধ সম্পর্কে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করছে দুজন। নিজেকে করা এই প্রশ্নের আর কোনো উত্তর পায় না স্ত্রী। পাগলের মতো উত্তর খোঁজা শুরু করে নিজের কাছে। আজ সকাল থেকে মন মরা হয়ে বসে আছে স্ত্রী। কলেজেও যায়নি। অভিষেক দুবার তাকে এসে জিজ্ঞেস করে গেছে, এই স্ত্রী, কি হয়েছে, অফিসে যাবে না? স্ত্রী কোনো উত্তর দেয়নি, চুপচাপ বসেছিল একা। বিয়ের দিন থেকেই বেশ চুপচাপ সে। কথা বলা অনেক কমিয়ে দিয়েছে। হানিমুনে গিয়েও তেমন একটা কথা বলেনি। স্ত্রীর কি হয়েছে বুঝতেই পারছে না অভিষেক। কলেজে যাওয়া অনিয়মিত করে দিয়েছে সে। সামান্য সামান্য কথায় খুব বেশি রিয়াক্ট করে ফেলে সে। সারাক্ষণ যেন কিছু জিনিস নিয়ে বিরক্ত মানুষটি। তার যেন কিছুই ভালো লাগে না। বিয়ের আগে থেকেই অভিষেক জানতো স্ত্রী বাইরে খেতে খুব ভালোবাসে, কিন্তু বিয়ের পরে সে অভিষেকের সাথে বাইরে খেতেও চায় না। তার যেন আজকাল আর সেসব ভালোই লাগে না। অভিষেক অনেক চেষ্টা করেছে কারণ জানার, কিন্তু জানতে পারেনি। আজও তাই বারবার এসে জিজ্ঞেস করতে লাগলো স্ত্রীকে। স্ত্রী বিরক্ত হয়ে বলল, তুমি অফিসে যাচ্ছ, যাও না, আমাকে একা থাকতে দাও প্লিজ। অভিষেক আজকে একটু জোরেই চেঁচিয়ে বলল, কি হয়েছে তোমার স্ত্রী? হোয়াটস রং উইথ ইউ? কেন এমন করছো? না ঠিক মতো খাচ্ছ, না ঘুমাচ্ছ, না কোথাও যাচ্ছ, না কারোর সাথে কথা বলছো। বিয়ে 3 মাস আজ প্রায়। এরকম চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কেন বুঝতে পারছো না স্ত্রী? আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। তুমি কেন কিছু বলছো না যে তোমার কি হয়েছে? সমস্যা না বললে কিভাবে সলভ করব? স্ত্রী বসা থেকে উঠে জল খেয়ে শুয়ে পড়ে বলল, তোমাকে তো বলেছি অভিষেক, আমাকে একা ছেড়ে দাও, আমি কিছুক্ষণ একা থাকি। বিয়ের পর থেকে তুমি একাই আছো স্ত্রী। তুমি নিজে চারপাশে এক অদ্ভুত জগৎ তৈরি করে রেখেছো, যে জগতে আমি অবধি প্রবেশ করতে পারি না। আমারও কষ্ট হয় স্ত্রী, আমারও জানতে ইচ্ছে করে কি হয়েছে তোমার, কেমন আছো তুমি, কিন্তু সেসব তুমি কিছুই আমায় জানাও না। তুমি তো আমায় এটা অবধি বলো না তুমি এমনটা করছো কেন। স্ত্রীর খুব বলতে ইচ্ছে করলো অভিষেককে, তোমার দুজন আপন মানুষ যদি তোমায় ঠকায় তোমার কেমন লাগবে অভি? কিন্তু বলল না। নিজের পরাজয় নিজের মুখে কিভাবে স্বীকার করবে মেয়েটি? অভিষেক যে ঠিকই বলেছে, স্ত্রী যে নিজের চারপাশে সত্যিই এক অন্য বলয় তৈরি করেছে, যে বলয়ের মধ্যে সে, অভিষেক আর সুদেষ্ণার অবৈধ সম্পর্কের উপাখ্যান লেখে। বাস্তবের সাথে মিল না থাকা সত্ত্বেও তার কাছে সেগুলোই সত্যি মনে হয়। সে যে কিছুতেই মেনে নিতে পারে না সুদেষ্ণা এবং অভিষেকের কাছাকাছি আসা, কিন্তু অভিষেককে তা বলতেও পারে না। ফলে প্রতিবারের মতো এবারেও হাসি মুখে স্ত্রী বলল, চিল অভি, এত ভেবো না, আমি ঠিক আছি। একটু ডিপ্রেসড আছি কলেজটা নিয়ে, না হলে আর কোনো সমস্যা নেই। তুমি অফিসে যাও প্লিজ। আজকে অফিসে আসতে মন চাইছিল না অভিষেকের, কিন্তু স্ত্রী একরকম জোর করেই তাকে অফিসে পাঠালো। অভিষেকে তাই অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো অফিসে। স্ত্রীর ডিপ্রেশন মাপার ক্ষমতা বোধহয় সেদিন ছিল না অভিষেকের। স্ত্রী যে কতখানি মনোকষ্টে আছে জানতে পারলে অভিষেক হয়তো আসতো না অফিসে। কিন্তু কি আর করার, স্ত্রী যখন বলেছে তাকে যে সেটা শুনতেই হবে। কারণ তার স্ত্রী যে বড্ড অভিমানিনী। অফিসে বসে তার যেন ঠিক শান্তি হচ্ছিল না। তার বারবার স্ত্রীর মুখটাই মনে পড়ছিল।
শ্রীর হাসিতে যেন ঠিক আর আগের আনন্দটা ছিল না, বরং ছিল এক তীব্র বিষণ্ণতা, তাকে লুকানোর ব্যর্থ চেষ্টা। শ্রী যেন কিছু একটা সাংঘাতিক কষ্ট লুকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু সেই কষ্টটা কি বুঝতে ব্যর্থ হচ্ছে অভিষেক। শ্রীর কলেজের কজন কলিগকে ফোন করেও জানতে চেয়েছিল শ্রীর ব্যাপারে। কলেজে সেরকম কিছুই হয়নি, ফলে শ্রীর ডিপ্রেশনের কোনো কারণ কলেজে লুকিয়ে নেই। তবে তার কলিগরা জানালো শ্রী কলেজেও অন্যমনস্ক থাকে। কথাটা শুনে অভিষেকের ভীষণ চিন্তা হলো। এতটা ডিপ্রেশন কিসের ওর? তাকে জানতেই হবে। অভিষেক অফিস থেকে শ্রীর মোবাইলে ফোন করলো, কিন্তু শ্রী ফোনটা রিসিভ করলো না। বারবার ফোন করা সত্ত্বেও রিসিভ না করায় কপালে চিন্তার ভাঁজ পড়লো অভিষেকের। শ্রী এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় সে যে ভুলভাল কিছু করবে না তার গ্যারান্টি নেই। কাউন্সেলিং করিয়েও কোনো লাভ হয়নি। অভিষেক উদ্বিগ্নতা নিয়েই বেরিয়ে এলো অফিস থেকে। বাড়ি তাকে এখনই পৌঁছতে হবে। শ্রীর ফোন না ধরার কারণ তাকে জানতেই হবে। বাড়ি পৌঁছে দরজা নক করার পরও শ্রী এসে দরজা খুলল না। বাইরে থেকে লক করাও নেই। অভিষেক আরো চিন্তিত হয়ে উঠল। শ্রীর আচরণ এমন কেন বুঝতেই পারছে না। ঘরের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলল অভিষেক। ঘরে ঢুকে দেখল সারা ঘর অন্ধকার, একটা আলোও ধরানো নেই। আলো জ্বালিয়ে দোতলায় উঠে নিজেদের বেডরুমে ঢুকলো অভিষেক। বেডরুমের আলো জ্বালিয়ে দেখতে পেল শ্রী শুয়ে আছে, আর টেবিলের উপর পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া কোনো একটা চিঠি। শ্রীর গায়ে হাত দিতেই হাত থেকে গড়িয়ে পড়ল ঘুমের ওষুধ। অভিষেকের ঘটনাটা বুঝতে দেরি হলো না। তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না শ্রী কেন তাকে অফিসে যাওয়ার জন্য এত প্রেশারাইজ করছিল। কাল বিলম্ব না করে সে শ্রীকে কোলে তুলে নিজের গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে এলো। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলো শ্রীর। তাকে বাঁচানো গেলেও কোমায় চলে যায় সে। আজ প্রায় 7 দিন কোমাতে। এই 7 দিনে অভিষেক বিন্দুমাত্র নড়েনি হাসপাতাল থেকে। তাদের বাড়ির একমাত্র গৃহসহায়িকা কুন্তলা দেবী সুইসাইড নোটটা গিয়ে দিয়েছিল অভির হাতে। সুইসাইড নোটটা পড়ে কান্নায় ভেঙে পড়ে বলেছিল, আমায় কি আর একটু বিশ্বাস করতে পারতে না শ্রী? আমি কি এতটাই খারাপ? কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে? এর বেশি আর বলার ক্ষমতা হয়নি তার। হাসপাতালের বেঞ্চে চিঠিটা ধরেই বসেছিল সে। সুদেষ্ণা তাকে কাগজ হাতে বসে থাকতে দেখে তার হাত থেকে চিঠিটা একরকম প্রায় জোর করেই নিয়ে পড়েছিল সেদিন। সুদেষ্ণা অভিষেকের কাছে বসে তাকে বুঝিয়ে বলেছিল, একটা কথা বলবো, রাগ করিস না শ্রীর উপর। ওর জায়গায় অন্য কেউ মেয়ে হলে এই একই কাজই করত। দোষটা ওর না রে, ও বরাবরই চাপা স্বভাবের মেয়ে। জানিস, কাকিমা মারা যাওয়ার দিনও কাঁদেনি কারো সামনে, কিন্তু অন্ধকারে লুকিয়ে অনেক কেঁদেছে মেয়েটা। ওর যে কষ্টগুলো জাহির করতে পারে না রে। অভিষেক অশ্রু সজল চোখে কাঁপা গলায় বলেছিল, আমায় ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারতো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে ও? একবারও ভাবলো না আমি ওকে ছেড়ে কিভাবে থাকবো, কাকে নিয়ে থাকবো? শ্রীর বান্ধবীরা দেখেছিল অভিষেকের কষ্টগুলো। সবাই তাকে এসে বুঝিয়েছিল অনেক, কিন্তু শ্রীকে ছেড়ে যেতে তার এক বিন্দুও ইচ্ছে করে না। হাসপাতালের বেঞ্চে বসে অভিষেক আনমনে ভাবে, এ সবই তার পাপের শাস্তি। হয়তো বয়সটা তার অপরিণত ছিল, কিন্তু কাজগুলো নয়। আর সেই শাস্তি তার শ্রী পাচ্ছে। নিজেকে বড্ড দোষী মনে হয় অভিষেকের। বারবার তার ইচ্ছে হয় নিজেকে শেষ করে দিতে। সে কাঁদে পাগলের মতো। সে আজ এতটাই অনুতপ্ত যে তার আর কিছুই করার নেই। ভিজিটিং আওয়ার্সে শ্রীর মাথার কাছে এসে বসে চোখের জল ফেলে সারাক্ষণ। শ্রীর হাত ধরে বলে, তুমি ঠিক বাড়ি ফিরবে আমি জানি। কিন্তু শ্রী চুপচাপ শুয়ে থাকে হাসপাতালের বেডে। শ্রীর বান্ধবীরা অভিষেককে বারবার নিজেকে সামলাতে বলে, কিন্তু অভিষেকই একমাত্র জানে শ্রী তার জীবনে ঠিক কী স্থানে আছে। যে স্ত্রী তাকে ভালোবাসতে শিখিয়েছে, সেই স্ত্রীকে সে এই অবস্থায় কিভাবে দেখবে? সে স্ত্রীকে কোমা থেকে বের করতে আরো ভালো ডাক্তারদের সাথে যোগাযোগ করে। সে চায় তার স্ত্রী আবার আগের মতো তার সাথে গল্প করুক, খুনসুটি করুক, ঝগড়া করুক, অভিমান করুক, তাকে ভালোবাসুক। সে তার জন্য সব কিছু করতে রাজি। হাসপাতালের ডাক্তাররাও তাকে বোঝায় পজিটিভ কিছু না ভাবতে, কিন্তু সে যে নেগেটিভ কিছু ভাবার সাহস পায় না। তাকে যে পজিটিভ ভাবতেই হবে। সে যে শ্রীহারা কিছুতেই হতে পারবে না। শ্রীকে ছেড়ে বাঁচার কথা সে চিন্তা অবধি করতে পারে না। আজ প্রায় 15 দিন পর উন্নত চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সেন্স ফিরেছে শ্রীর। ডাক্তাররা সে কথা জানিয়েছে অভিষেককে। অভিষেক যেন এই খবরটি শুনে হাতে চাঁদ পেল।
কিন্তু চোখ খুলেই সে অভিষেককে দেখতে পেল না। তার চারপাশে ছিল তার বান্ধবীরা। অভিষেক দূরে দাঁড়িয়ে দেখছিল তাকে। অতজনের ভিড়ে যে সে স্ত্রীকে চোখ ভরে দেখতে পারবে না। স্ত্রী কাঁপা গলায় পিয়ালিকে কাছে ডেকে কানে কানে বলল, অভি কোথায়? পিয়ালি তার মাথায় হাত বুলিয়ে বলল, তোর অভি এই 15 দিন হাসপাতাল থেকে নড়েনি পর্যন্ত। সারাক্ষণ পাগলের মতো কেঁদেছে তোর মাথার কাছে বসে। খুব ভালোবাসে রে তোকে পাগলি। অনেক কপাল করে এরকম জীবনসঙ্গী পাওয়া যায় রে শ্রী। সবার কপালে জোটে না। ওকে ছেড়ে কেন যেতে চেয়েছিলিস বলতো পাগলি? সুদেশ না কিছু না জানার ভান করে বলল, তোর মনে আছে শ্রী, আমার বাবা বলতো, আমার দুটো মেয়ে, একটা শ্রী একটা সুদি। তুই আমার বান্ধবী না রে, তুই আমার ছোট বোন। মাথায় একটা আলতো করে চুম্বন করলো সুদেশনা। শ্রীর আজ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অঝরে। তার অনুতাপের জল। সে যে চিনতেই পারেনি তার অভিকে। সে তার বেস্ট ফ্রেন্ডকে অবধি সন্দেহের চোখে দেখেছিল। নিজের উপরে কেমন জানি এক রাগ হচ্ছিল শ্রীর। মনে হচ্ছিল এক ছুটে চলে যাবে তার অভির কাছে। কিন্তু তার শরীর যে তাকে বেড ছাড়ার অনুমতি দিচ্ছিল না। তবুও সে একবার উঠে বসতে চাইল। পিয়ালি তাকে ধরে বসালো। অভিকে না দেখতে পেয়ে সে যেন পাগলপাড়া হয়ে উঠল। ফলে দেবারতীকে গিয়ে ডেকে নিয়ে আসতে হলো অভিকে। অভিষেককে তারা শ্রীর কাছে রেখে বাইরে চলে গেল। আজ সত্যিই তাদের প্রাইভেসি বড় দরকার। শ্রী অভিষেকের হাত ধরে অভিষেকের দিকে তাকিয়ে থাকলো এক পলকে। চোখ তার জল ভর্তি। কাঁপা গলায় কিছু বলতে যাচ্ছিল শ্রী। অভিষেক তার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে তার ঠোঁটের উপর একটা আঙুল আলতো করে চাপিয়ে তাকে কথা বলতে না করে তাকে জড়িয়ে ধরল। দুজনেই আজ কাঁদলো কিছুক্ষণ। এই কান্না অবশ্য তাদের আনন্দশ্রু। অলক্ষ্যে দাঁড়িয়ে একজন সেদিন হাসছিল তাদের দেখে। হয়তো মনে মনে বলছিল, সব গল্পের নায়িকাদের অগ্নিপরীক্ষা দিয়ে কেন দ্বিতীয় অধ্যায় শুরু হবে? এ গল্পে না হয় দ্বিতীয় অধ্যায়ের জন্য অগ্নিপরীক্ষাটা নায়কই দিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।